কুমারখালী পৌর ১ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমি নাম বলতেছি না কারণ সময় যেহেতু খুবই সংক্ষেপ, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে বক্তব্য দিব না, আমি আপনাদের সাথে কথা বলতে আসছি। আমার কথা হচ্ছে, আমি বক্তব্যের উপর নির্ভর করে আমি কোনো কাজ পরিচালনা করতে চাই না। সবথেকে বড় কথা, আমি কিন্তু আপনাদেরই এলাকার সন্তান। আমার যদি মৃত্যু হয়, আমার কিন্তু আপনাদের এই দুর্গাপুর গোরস্থানেই মাটি হবে। তাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার অনেক কিছু আছে, আছে না? আপনাদের কাছে যদি না চাই, আমি চাইবো কার কাছে? আপনারা যেমন ১ নং ওয়ার্ডবাসী আমার প্রিয়, তেমনি কুমারখালীর ৯টি ওয়ার্ডের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ আমার কাছে প্রিয়। আমি আপনাদের কাছে একটি জিনিস বলতে চাই, আমি হয়তোবা একটা দলের প্রতিনিধিত্ব করি, কিন্তু আমি আপনাদের কাছে দলের কোনো ব্যক্তি হতে চাই না। আমি আপনাদের প্রতিটি দলের প্রতিনিধিত্ব করতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে, ভাই হয়ে কাজ করতে চাই। তাই সেই কাজের জন্য আপনাদের সহযোগিতা কিন্তু সবার আগে আমার প্রয়োজন। মহান রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করায়, তবুও আমি আপনাদের পাশে থাকব। যদি নির্বাচিত নাও হই, তবুও আপনাদের পাশে থেকে আমি কাজ করার চেষ্টা করব। বিগত দিনে আপনারা অনেক কিছু দেখেছেন। আমি আপনাদের কাছে একদমই ছোট একটা মানুষ। আমি আপনাদের কাছে দোয়া এবং অকুণ্ঠ সমর্থন চাই। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি সেই স্থানে যেতে পারবো না। অনেকে আছে কাজ করার ইচ্ছা আছে, কিন্তু সেই জায়গায় কিন্তু যেতে পারে না। কারণ সেই জায়গায় যেতে হলে সাধারণ জনগণের ভালোবাসা, সাধারণ জনগণের ভোটের কিন্তু প্রয়োজন হয়। সেই ভোট না দিলে কিন্তু আমি আপনাদের জন্য কাজ করতে পারবো না। যেভাবে কাজ করা সেই কাজ করতে পারবো না। হয়তো আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারবো, কিন্তু আমি যদি একটা জায়গায় যাই, সেই জায়গায় যেয়ে কিন্তু আপনাদের জন্য আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। তাই আপনাদের কাছে আমি বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা প্রথমে বলেছে আমাদের বিপ্লব রাস্তার বিষয়ে অলরেডি আমি এই রাস্তার বিষয়ে কথা বলছি। শুধু এই রাস্তা না, তেবাড়িয়া এলঙ্গিপাড়া যে বাড়ির মাঝ দিয়ে যে গলি গেছে, সেই রাস্তাগুলো ডুবে যাচ্ছে জলবদ্ধতায়। সেই রাস্তাগুলো নিয়ে অলরেডি আমাদের পৌর প্রশাসকের সাথে আমি আলাপ করছি। এবছর নতুন অর্থ বছরে যেই বাজেট আসবে, সেই বাজেট থেকে উনি এই রাস্তার কাজগুলো করবে এবং এই রাস্তাগুলোর কিন্তু আমরা ছবি পর্যন্ত তুলে নিজে পাঠাইছি। এবং যেহেতু মা বোনেরা তো সব কিছু করতে পারবে না, ১ নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দারা আছেন তাদেরকে আমি বলি, বর্তমানে আমার সামর্থ্য অনুযায়ী যেটা আমি করতে পারবো, সেইটা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা আছে, সেই ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু আমি নিজেও জলবদ্ধতায় পড়ে থাকি। কারণ আমি কিন্তু আপনাদের পাশেই বাড়ি আমার, সেহেতু আমি এই জলবদ্ধতাটা বুঝতে পারি। সেক্ষেত্রে এই ড্রেনের যেই অবস্থা আছে, ড্রেনের মধ্যে জঙ্গল এবং ময়লায় পরিপূর্ণ হয়ে আছে। যদি ১ নম্বর ওয়ার্ডবাসী চায় এবং ১ নম্বর ওয়ার্ডবাসী শুধু আমাকে সহায়তা করুক, আমাকে কোন কোন ড্রেনের সমস্যা আছে, আমি কিন্তু এমন নেতা হতে চাই না ওই ছবির সামনে যাই ঝাঁট হাতে করে ঝাঁট দিলাম, ছবির সামনে যাই ড্রেনে যাই কুদাল ধরে আমি পরিষ্কার করে ছবি উঠে চলে আসলাম। না, কারোর কোনো কাজ করা লাগবে না। যারা আসলে প্রকৃত অর্থে ওই কাজের সাথে জড়িত, আমি তাদেরকে যেভাবেই হোক আমি তাদেরকে নিয়ে আসবো। তাদেরকে নিয়ে এসে ১ নম্বর ওয়ার্ডবাসীর সাথে করে সেই ড্রেনগুলো, সেই আবর্জনাগুলো পরিষ্কার করে দেবো, যাতে অন্তত পানিটা অতিরিক্ত বেঁধে না থাকে। আর ড্রেনের কাজ অলরেডি চলতেছে, আপনারা দেখতেছেন যে ড্রেনের কাজ কিন্তু কুমারখালী পৌরসভায় সব জায়গায় চলমান। যেহেতু চলমান, এইটাও খুব শীঘ্রই কাজ হাত দেবে। এইটা আসলে ড্রেন করতে বা যে কোনো অবকাঠামোর উন্নয়ন করতে সেটার তো একটা সময় লাগে। সেই সময় পর্যন্ত আমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আমরা সবাই চেষ্টা করি। আমি মনে করি, আমি যেরকম এই পৌরসভার একজন মেয়র প্রার্থী, অন্যান্য যারা মেয়র প্রার্থী আছেন তারাও চেষ্টা করবে যে আগামীতে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে। আমি যেহেতু মনে করি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে, তারাও, আমার বিশ্বাস, তারাও এটা করার চেষ্টা করবে। তো সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের এই পৌরসভার প্রতিটা ওয়ার্ড, শুধু ১ নম্বর না, ১, ২, ৩, ৪, ৫ এভাবে ৯টি ওয়ার্ডের কিন্তু অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সেইটা করতে পারবো। এবার ফ্যামিলি কার্ডের বিষয়টা আপনারা বলছেন। ফ্যামিলি কার্ডের বিষয়টা হচ্ছে, আপনাদের অনলাইনে যেভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যেগুলো আবেদন করতে হয়,
আপনারা ফ্যামিলি কার্ড কিন্তু অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এই আবেদন করে আপনারা প্রয়োজনে একটা ফটোকপি আমার কাছে পৌঁছাই দেবেন। আমি চেষ্টা করব যত দ্রুত পারি আপনাদের এই ফ্যামিলি কার্ডটা যেন আপনারা দ্রুত আপনাদের হাতে আসে। এবং আপনারা যারা, সবাইকে তো ফ্যামিলি কার্ড দরকার নেই, যারা বয়স্ক আছেন তারা বয়স্ক কার্ড নেবেন, বয়স্ক ভাতা নেবেন, যারা বিধবা আছেন তারা বিধবা ভাতা নেবেন, আরও টিসিবি কার্ড আছে। কিন্তু একই পরিবার সরকারি একটি ভাতার সুবিধা পাবে, কিন্তু এটা কিন্তু একই পরিবার একটি ভাতার সুবিধা পাবে। সেই ভাতার সুবিধাগুলো আমি আমার প্রাণপণ চেষ্টা করব আপনাদেরকে করে দেওয়ার। খেলার মাঠের বিষয়ে আমি কিন্তু গতদিনই বলছি, আমাদের দুর্গাপুর স্কুলের খেলার মাঠ, যেহেতু আমিও খেলাধুলা থেকেই বড় হয়েছি, আমিও খেলাধুলা করতাম, সেহেতু দুর্গাপুর স্কুলের মাঠটা আমি লম্বা এবং আড়াআড়ি এবং কতটুকু হাইট সেইটার মাপ আমি চাইছি। এবং সেইটার মাপ অনুযায়ী আমরা কিন্তু আসলে চেষ্টা করলে অনেক কিছু হয়। আমাদের এই দুর্গাপুরে কিন্তু অনেক মানুষ সহযোগিতা করার মানুষ আছে। 10 জন মানুষ যদি 50,000 করে টাকা দেয়, তাইলে কিন্তু একটা মাঠের উন্নয়ন 5 লক্ষ টাকা হয়। যে কোনো উন্নয়ন কাজ কিন্তু করা সম্ভব। আমি না হয় একটু বেশি দিলাম, আর সবাই মিলে করলে শুধু যে সরকারের কাছে বা সরকারের ফান্ড থেকেই করতে হবে, আমরা তো চেষ্টা করবই। তারপরেও আমি বলছি এই মাপটা দিলে পরে আমরা কত স্কোয়ার ফিট বালু লাগবে সেই ফিট অনুযায়ী আমরা চেষ্টা করবো আগামীতে খেলার মাঠটা উন্নয়ন করা। আর মাদক মুক্ত, আসলে মাদকাসক্ত কেন হয়েছি আমরা? মাদকাসক্ত হওয়ার কারণ হচ্ছে আমরা খেলা থেকে দূরে সরে আসছি, আমরা কিন্তু বেকার হয়ে গেছি, আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি, আমরা মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকি। দেখেন আপনারা, এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা ঘরে যাচ্ছি, ঘরে যাই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু এমন অবস্থা হয়েছে, আমার স্ত্রীও মোবাইল নিয়ে পড়ে আছে, আমিও মোবাইল নিয়ে পড়ে আছি। আপনারা অনেক সময় নাতি ছেলে পেলে আপনাদের বাসায় আসার পর আমরা আগে নানিদের বাড়িতে যে কত মজা করছি, এখন কিন্তু ওই নানা নাতি বা নানি নাতি তারাও মজা করতে পারে না, কারণ নাতি ছেলে এসে মোবাইল নিয়ে পড়ে আছে। কিন্তু এই যে পারিবারিক যেই বন্ডিং, এই বন্ডিংটা কিন্তু আমাদের মাঝে আস্তে আস্তে এই মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা অনেক সময় বাচ্চা কাচ্চার খাওয়ানোর জন্য মোবাইল কাছে দেন, এই জিনিসটা কিন্তু মোবাইল কাছে দেওয়ার কারণে এই জিনিসটা কিন্তু আপনাদের বাচ্চাদেরই ক্ষতি হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, মানসিকভাবে বেকারগ্রস্ত হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন খাবার দাবার খাওয়াচ্ছেন বাচ্চাকে, তখন ওই মোবাইলটা দেখতেছে এবং খাচ্ছে। আসলে ওই বাচ্চাটা কিন্তু বুঝতে পারতেছে না মাছ দিয়ে ভাত খাচ্ছি না ভর্তা দিয়ে ভাত খাচ্ছি না মাংস দিয়ে ভাত খাচ্ছি। একটা মানুষ জাস্ট তার খাওয়ার দরকার, সে কিন্তু খাওয়াই উঠতেছে। এখন মায়েরা নানানভাবে এখন ব্যস্ত, আগেকার মতো সেই অবস্থা নাই, স্কুলে নিয়ে যাওয়া লাগতেছে বাচ্চাদের, আবার নিয়ে আসা লাগতেছে, সব কিছুই করা লাগে মায়েদের। আমরা কিন্তু সেই জিনিসটা অনেক সময় পুরুষ মানুষ অনেক সময় বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না, কিন্তু মায়েদের কিন্তু অনেক কষ্ট হয়। কষ্ট হওয়ার পাশাপাশি যারা পুরুষ আছেন তাদেরকে বলবো আপনারা একটু সহায়তা করবেন। এই যে আমার মা বোনেরা যারা আছেন, আসলে সত্যি কথা বলতে কি, মায়েদের কিন্তু আমি এটা নিজে থেকে উপলব্ধি করি অনেক সময়, মেয়েদের কিন্তু আসলে স্বামীর ঘর ছাড়া তার কোনো ঘর নেই। পিতার ঘরে যখন আপনারা থাকেন, তখন কিন্তু আপনারা পিতার বাড়িতে যতদিন আপনাদের বিয়ে হয় না ততদিন ওটা আপনার বাবার বাড়ি। একটা সময় বাবা মা কিন্তু থাকবে না, তখন কিন্তু ভাইয়ের বাড়ি যায় আপনাদের অতিথির মতো থাকা লাগে। আপনাদের নিজের মতো করে যেই চঞ্চলতা আপনারা ছোটোবেলায় যেই বারান্দাতে ছুটাছুটি করছেন, যেই গাছে উঠছেন, যেই বাগানে যে ছুটাছুটি করছেন, সেইটাও কিন্তু করতে পারেন না, কারণ হচ্ছে তখন ওইটা ভাইয়ের বাড়ি হয়ে যায়। আর ভাই বোনের সম্পর্ক সবচাইতে বড় সম্পর্ক, ভাই বোনের সম্পর্কটা অটুট রাখা লাগবে। তো সেক্ষেত্রে আমরা নারীদেরকেও, আমরা যারা পুরুষ আছি তারা নারীদেরকেও আমাদেরকে কিন্তু সেই দৃষ্টিতে দেখা লাগবে। শুধুমাত্র শেষ পর্যন্ত ওই স্বামীর ঘরেই কিন্তু তার মূল ঘর। আমাদের দেখেন এখন অনেকেরই বিবাহ বিচ্ছেদের সংখ্যা কিন্তু আমাদের মাঝে অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু পারিবারিক কলহের কারণে। আপনারা যদি একটু ছাড় দেন সবাইকে, কিন্তু একটা ছেলেকেও যেরকম ছাড় দিতে হবে, একটা মেয়েকেও কিন্তু সেরকম ছাড় দিয়ে চলতে হবে, তাই আমাদের পারিবারিক কলহ কিন্তু থাকবে না। কেন হচ্ছে, একটা সন্তান চায় তার মায়ের সেবা করতে, তার মায়ের দিকে তাকাইতে, একটা স্ত্রী চায় তার স্বামীকে সবসময় কাছে কাছে রাখতে। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই যদি একটু ছাড় দেন যে না আমার হাজব্যান্ডের মা বাবা আছে তাদের সেবা করি, একজন স্বামী যদি তার স্ত্রীর কথা শোনে যে না আমার স্ত্রী আছে তার কথাটা একটু আমি শুনি, তাহলে কিন্তু সমাজে এই বহু বিবাহ বা বিচ্ছেদের ঘটনা ঘটবে না। আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি, আমাদের কিন্তু শুধু রাজনৈতিক বক্তব্য না, আমাদের কিন্তু সমাজে সচেতনতা তৈরি করতে হবে। আজকে যদি সমাজ সচেতন হয়, সমাজ যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলাই কাজ করতে পারবো। আর আমার প্রথম কথা, মহান রাব্বুল আলামিন যদি আমাকে মেয়র নির্বাচন করে, আমি কিন্তু এককভাবে কোনো কাজ করব না, প্রথম নেব ওই ওয়ার্ডের আলেম ওলামাদের।
তারপরে নেব ওই ওয়ার্ডের মা বোনদের, তারপরে নেব ওই ওয়ার্ডের যারা শিক্ষিত, যারা কাজ করার স্পিরিট আছে তাদেরকে, ওই ওয়ার্ডের যুব সমাজদের নেব, ওই ওয়ার্ডের যারা স্টুডেন্ট আছে তাদেরকে নেব, নিয়ে কিন্তু আমি সম্মিলিত প্রত্যেকটা ওয়ার্ডে, যদি আমার কাজ আল্লাহ যদি কাজ করার তৌফিক দান করে, আমি সবাইকে নিয়ে একটা সুন্দর একটা কমিটি করব। তারা তাদের কাজ বুঝে নেবে। তাদের এই যে আমাদের এখানে রোডের কাজ হয়, আমরা কিন্তু কেউ দেখতেও যাই না আসলে কতটুকু আমাদের কাজের ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, আসলে সঠিক দিচ্ছে কিনা সেটা কিন্তু আমরা বুঝি না। কিন্তু যেহেতু আমরা সেটা বুঝি না, সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যদি এইরকম একটা কমিটি থাকে। কারণ আপনারা চিন্তা করেন যে একজন মেয়র হচ্ছে কি চেয়ারম্যান হচ্ছে কি মেম্বার হচ্ছে, আমরা ভোট দিয়ে তার চুরি করার জায়গা করে দিচ্ছি। কিন্তু চুরি করার জায়গা কেন করে দিবেন? আপনারা যদি সম্মিলিতভাবে সবাইকে নিয়ে একটা কমিটি থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা বুঝে নিতে পারবেন। আপনারা শুধু চোর নির্বাচন করবেন না, আপনারা ভালো লোক নির্বাচন করবেন। দেখেন বিগত দিনে আপনারা তো অনেককেই ভোট দিচ্ছেন, বিগত দিয়ে আজকে অনেক বছর ধরে 1869 সালে এই পৌরসভা গঠিত হয়েছে। তো সেই পৌরসভা হওয়ার পরে দেখেন বিগত দিনে অনেক চেয়ারম্যান আসছে। আপনারা হয়তোবা জানেন না, পৌরসভায় এখনও 43 মাসের বেতন বাকি পৌর কর্মচারীর। কেন বাকি হয়েছে পৌরসভার কর্মচারীর বেতন? এই সরকার যখন আপনার ইউনূস সরকার আসছে, এখন আমাদের ইউনো মহোদয় প্রশাসকের দায়িত্ব পালন করছে, এখন কিন্তু বেতন বাকি নেই। তাইলে আমরা যারা রাজনীতি করি তারা কেন পৌরসভায় মেয়র হয়ে যায়, সেই পৌরসভার কর্মচারীদের বেতন দিতে পারি না? এর কারণ হচ্ছে আমরা আসলে চোর। আমরা নিজের পকেট ভারী করার জন্য পৌরসভার কর্মচারীদের বেতন দিতে পারি না। এই দুর্নীতিকে প্রথম সরাতে হবে, পৌরসভাকে একদম দুর্নীতিমুক্ত করতে হবে। নাগরিকের সকল সুবিধা, পৌরসভা কিন্তু সেবামূলক একটা প্রতিষ্ঠান, নাগরিকের সুবিধা সবার আগে। আপনারা জানেন যে পৌরসভায় অনেকের বাড়িতেই পানির লাইন নেই, কিন্তু পৌরসভা থেকে সেই পানির বিল দিতে হয়। পৌরসভাকে এই দুর্নীতিমুক্ত করতে হবে, যাদের পানির লাইনের প্রয়োজন নেই তাদের পানির বিল দেওয়ার দরকার নেই। আগে জনগণ, তারপরে পৌরসভার মেয়রের উন্নয়ন। কিন্তু আমরা কি করতেছি? জনগণের উন্নয়নের কথা না ভেবে আমরা আমাদের নিজেদের উন্নয়নের কথা ভাবছি। আপনারা জানেন না যে পৌরসভার কারেন্ট বিল বাকি প্রায় 1 কোটি টাকা কারেন্ট বিল বাকি, কারেন্ট পৌরসভার কেটে দেয়। তাহলে বিগত দিনে আপনারা তো অনেক ভালো মানুষকে ভোট দিচ্ছেন, এইবার অন্তত আমার মতো একটা চোরকে ভোট দেন। আমার মতো একজন চোরকে ভোট দিয়ে অন্তত দেখেন যে কিছু করতে পারি কিনা। আপনাদের কাছে এইটুকু চাওয়া। সবাই তো অনেক ভালো মানুষ, তারা 43 মাসের বেতন বাকি, তাদের কোটি কোটি টাকা কারেন্ট বিল বাকি, তারা রাস্তাঘাট নোংরা করে রাখছে, ড্রেনেজ ব্যবস্থা নাই। সেই জন্য বলছে তারা সবাই ভালো মানুষ, আমি চোর। আমাকে আপনারা একটাবার সুযোগ দেন, সুযোগ দিয়ে দেখেন যে আমি পৌরসভার জন্য কিছু করতে পারি কিনা। এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আর যে কোনো বিষয়ে আপনারা যদি না বলেন, আপনারা এই 1 নম্বর ওয়ার্ডে যারা আছেন তারা যদি না বলেন যে আমার ওয়ার্ডের অমুক জায়গায় সমস্যা তৈরি হয়েছে, আমার ওয়ার্ডের অমুক রাস্তায় সমস্যা তৈরি হয়েছে, এইটা যদি আমাদেরকে না জানান, তাহলে কিন্তু আমরা অনেক সময় সব জায়গায় কিন্তু যেতে পারতেছি না। সবাই কিন্তু এটা বললে পরে আমাদের যতটুকু চেষ্টা করার, আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতার মধ্যে থেকেও নির্বাচন তো অনেক দূরে আছে, কিন্তু তার আগেও যদি আমরা এই ওয়ার্ডের জন্য এবং তথা কুমারখালী পৌরসভা 9টি ওয়ার্ডের জন্য কিছু করতে পারি, তাহলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। আর সর্বোপরি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমি এই দুর্গাপুরেরই সন্তান, সেহেতু আপনারা আপনাদের মতো করে সর্বোচ্চ চেষ্টাটুকু আমার জন্য করবেন। যেহেতু মরলে পরেও কিন্তু আপনাদের পাশে এসে আমাকে ঘুমাতে হবে। মানুষের শেষ ঠিকানা কিন্তু ওই গোরস্থান। আমার কিন্তু আপনাদের পাশেই আমার গোরস্থানে মাটি হবে। আমার বাবার মাটি ওখানে হয়েছে, আমার নানাদের মাটি ওখানে, সবার, আমার আত্মীয় স্বজনের সবার মাটি কিন্তু ওখানে হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে চাওয়া, আপনারা, আমি যদি আপনাদের কাছে নাও আসতে পারি, অন্তত আপনারা আপনাদের সন্তান মনে করে আমার জন্য একটু কষ্ট করবেন। আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার জন্য একটু দোয়া এবং সমর্থন এবং আমার জন্য একটু কাজ করবেন। আপনারা দেখেন যে আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা, সেই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যারা আজকে আসছেন, সত্যি কথা বলতে আমি এত আশাই করি নাই যে এত মানুষ এখানে হবে, এবং যার কারণে হয়েছে আমি তার নাম বলেও ছোট করব না। আমার হৃদয়ে সে আছে, যারা আজকের এই অনুষ্ঠানটা সুসংগঠিত করেছে এবং যারা এই অনুষ্ঠানের দায়িত্ব নেছে, আমি তাদের নাম বলবো না, কিন্তু তাদের নাম আমার হৃদয়ে লেখা থাকবে। আমি কাউকে নাম বলতে চাই, কাউকে ছোট, কাউকে বড় করব না। আমার হৃদয় তো জানে যে আমার জন্য কে করছে, আমার জন্য কে করছে না।
এই জন্য আমি মুখে কিছুই বলবো না। আমি যদি পারি আমার হৃদয় দিয়ে সেটা উপলব্ধি করে তাদের সকলের পাশে থাকার আমি আপ্রাণ চেষ্টা করব। এই বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোটার হয়ে বলতেছি যে আমাদের সড়কে যেই রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আমরা ইটের গাড়ি, একটা ভ্যান, একটা বালির গাড়ি ঢোকাতে পারি না। আমাদের পারিবারিক রাস্তাটা যদি একটু চওড়া হয় তাহলে আমাদের পারিবারিকভাবে একটা ইটের গাড়ি, একটা বালুর গাড়ি ঢুকতে পারে। আমার পাড়ায় যদি একটা আগুনও লাগে তাও আমরা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকাতে পারবো না। আমি সবুজ ভাইকে বলে দিচ্ছি যে ভাইয়া আমাদের রাস্তাটা যেন একটু চওড়া করার ব্যবস্থা করে। আমাদের পাড়ায় এটাই দরকার। আমার কোনো সমস্যা একটাই, রাস্তা দিয়ে আমরা গাড়ি করে আনতে পারি না, সে এক সমস্যা। আর আমরা 3 মাস 4 মাস হইলো পানিতে ডুবে থাকি, কারণ আমার বাড়ির পানি, বৃষ্টির পানি বাগানের কোনো পথ নাই। এখন আমার এই রাস্তার মাঝখানটা চিকন করে একটা ড্রেন কাটিয়ে আমার রাস্তাটা হলো একটু চড়া করতে হবে। আমাদের সমস্যা, আমরা 6 মাস পানির ভিতর আছি, আর কোনো রাস্তা নাই, আমরা বাড়ির থেকে একদম বেরোনোর কোনো পথ নাই। আমার খুব সমস্যা, আমাদের ছেলে মেয়ে বাচ্চারা স্কুলে যেতে পারে না, পানির সমস্যা। আর আমাদের এই ফ্যামিলি কার্ড আমরা এটা চাই। আমরা বিধবা মানুষ, কোনো কর্ম নাই। এই যে সামনে যে ফ্যামিলি কার্ড আসছে এটা আমি চাই, আমরা সবাই চাই। আর আমার পানির বাইর করার ব্যবস্থা চাই, আর রাস্তা চাই। এই আমাদের সবুজ ছেলেই বলবো, সবুজ ছেলের কাছে আমাদের এইটাই আবেদন। উপজেলার সম্মুখ থেকে এদিকে আমাদের 1 নম্বর শেষ সীমানা পর্যন্ত এই যে সব বাড়ি ঘরদর আছে, বৃষ্টি হলেই হাঁটু সমান পানি। আমাদের ড্রেন বিশেষ প্রয়োজন। এই যে আমাদের এই যে পাশ দিয়ে অনেক লোকজন চলাফেরা করে, বৃষ্টি হলেই পানি হয়ে হাঁটু সমান পানি হয়ে যায়। মানে খুব বিপদগ্রস্ত ভিতর ধরেন 1 নম্বর ওয়ার্ডের বিশেষ করে এই উপজেলা এলাকাটুক সবচেয়ে বিপদগ্রস্ত। তারপরে আমাদের দুর্গাপুর যে ইয়াং জেনারেশন আছে তারা ধরেন দুর্গাপুর মাঠ যখন ভালো ছিল সবাই মাঠের দিকে অগ্রসর ছিল। এখন বর্তমান ধরেন নেশাগ্রস্তর ভিতরে যে সব ফল নেশা করতেছে, মানে জড়িয়ে যাচ্ছে। আমাদের মাঠটা যদি ভালো হয় বা খেলাধুলার ভিতর থাকে তাহলে পরে ধরেন সেটা চলে যাবে দুর্গাপুর থেকে। এটাই আমি সবুজ ভাইয়ের কাছে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমি 1 নম্বর ওয়ার্ডের একজন নতুন ভোটার। আমি আশা করব 1 নম্বর ওয়ার্ডে যেন মাদক মুক্ত থাকে। বিগত যত মেম্বারই চেয়ারম্যান আছে, আমাদের যে সমস্যা, এই সমস্যার কথা আমরা সবার কাছেই বলেছি, কেউ এই সমস্যা আমাদের এখনো সমাধান করি নাই। তা আমি সবুজের কাছে একটা কথা বলি, যদিও সে আমার জুনিয়র কি সিনিয়র যাই হোক বললাম, যাই বললাম, আমি খালি একটা কথাই বলি, ভোট নেওয়ার পর সব চলে যায়, কিন্তু আমাদের কথা শোনার মতো কোনো লোক পাই না আমরা। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে ড্রেনের সমস্যা, এই সমস্যাটা আমি প্রত্যেকটি লোকের কাছে প্রায়ই বলি, কেউ এই কথাগুলো শোনে না। তা আমি এই কথাটা আপনার কাছে বলতেছি, আপনি যাতে ড্রেনের সমস্যাটা আগে করবেন আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের জন্য।